এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ওভাবে কি দেখছো? কোনোভাবে আবার আমার প্রেমে পড়ে যাওনি তো ইয়াকিন? তোমার কি মনে হয় যে ছেলে সবার মন বোঝে আমারটা বোঝে না? যে ছেলে সবার মন গোছাতে জানে তার মন গোছানো এত সোজা না, জানা উচিত তোমার। আচ্ছা, এই যে আমি এখানে আছি, তুমি এখানে আছো, আমরা নিয়মিত দেখা করছি, কোনোদিন আমি চলে গেলে বা তুমি চলে গেলে এভাবে দেখা হবে না আমাদের। কখনো এমন দেখা না হলে মিস করবে আমাকে। আমি তো কোথাও যাচ্ছি না, তুমি বিডিতে যাচ্ছ? হয়তো এটাকেই বলে সঙ্গগুণ। আমার সাথে ওঠা বসা করতে করতে তুমিও মন বোঝা শিখে যাচ্ছ। সত্যি বিটিতে যাচ্ছি। পিএইচডির জন্য সবেই তো আসলে, এখনই হঠাৎ ফিরবে কেন? বড় ভাইয়ের বিয়ে, মাসখানেকের জন্য যাচ্ছি। ইটস মাস্ট, ইউ নো। শারাফের জবাবে চোখে মুখে অন্ধকার নেমে আসলো ওর। ও হয়তো ভেবেছিল শারাফ মজা করে বিটিতে ফেরার কথা বলছে, কিন্তু ভাইয়ের বিয়ে কথাটা তো মজার বিষয় না। শারাফ ওকে দিয়ে তাকালো ওর দিকে, বলল, কিন্তু তুমি কোথাও যাচ্ছ না কেন বলো তো? আন্টি কি নরওয়েতে আজীবন একাকি থাকবে? মম আমাকে কাছে রাখার জন্য বড় করেনি ইয়াকিন, বরং চেয়েছে আমি ইচ্ছে মতো নিজের লাইফ লিড করি। আমার শখ ইচ্ছা পূরণে নিজের সব বিলিয়ে দিয়েছে সে। মাতৃত্বের স্বাদ ছেড়েছে আমার 15 বছর বয়সে। 15-র পর তার সাথে 15 ঘন্টাও কাটানো হয়নি আর। মন উদাস হয়ে গেল শারাফের। ওকে এমন দেখে মেয়েটাই হেসে দিল এবারে। আবারও হাত আকাশের দিকে তুলে ছায়া আর রোদের খেলায় মত্ত হয়ে বলল, এখন আবার বলো না যে আমি না ফিরলে ড্যাড তার দ্বিতীয় স্ত্রী তার বাচ্চা সমেত একাকি থাকবে কিনা। তার ক্ষণিকের আবেগ হিসেবে আমার জন্ম, তাই আমার উপস্থিতি অনুপস্থিতি ডাজন্ট ম্যাটার। তাছাড়া আমিও আমার ছুটতে থাকা মন নিয়ে বেশ আছি। যতদিন না এই মন কোথাও আটকাচ্ছে ততদিন আমি কোথাও আটকাবো না। আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি তোমাকে? কথাটা শুনে মেয়েটা কেবল ভ্রু কুঁচকাল। শারাফ ওর হাত নামিয়ে দিয়ে নিজের ডান হাত মুঠো করে আকাশের দিকে ধরে বলল, এবার তাকাও, রোদ লাগবে না। ওর কথায় তাকাতে গিয়ে রোদের তীব্রতায় চোখ সরিয়ে নিল মেয়েটা। শারাফের মুঠো করা হাতের ছায়া রোদ থাকতে যথেষ্ট ছিল না। মেয়েটা পাশে তাকিয়ে বলল, মুঠো খুলে রাখো তো, তাহলে না রোদ আটকাবে। শারাফ আবারও ওকে আকাশে তাকানোর জন্য ইশারা করল। দ্বিতীয়বারের মতো আকাশে তাকাতে যাচ্ছিল মেয়েটা, ঠিক তখনই মুঠো করা হাত খুলে ফেলল শারাফ। ওর হাত থেকে কিছু একটা পড়তে দেখেই মেয়েটার চোখ খিচে বন্ধ করে নিল। পর মুহূর্তে আস্তে ধীরে চোখ খুলে দেখে ওর মুখ বরাবর একটা চেন ঝুলছে। শারাফের আঙুলে বাঁধানো ওটা। মেয়েটা শারাফের দিকে তাকিয়ে বলল, এটা কার? যার নাম লেখা তার। খুশি মনে উঠে বসল সে। শারাফও বসে চেনটা ওর দিকে এগিয়ে দিলে নেওয়ার জন্য ইশারা করলো, কিন্তু মেয়েটা বলল, একজন পরিয়ে দিলে তবেই নেব। কে? যে কিনেছে সে। মৃদু হেসে চেনে লক খুলল শারাফ। মেয়েটা উল্টো পাশ হয়ে বসে ঘাড়ের চুলগুলো উঁচিয়ে ধরল। শারাফ চেনটা পরিয়ে দিলে ওকে, আর চোখে শারাফের দিকে তাকালো মেয়েটা। পরে গলায় থাকা পেন্ডেন্ট ছুঁয়ে দিল আলতো করে। শুরু চেইনের মাঝে বরাবর ছোট্ট করে দ্বিগুণ পুরুত্ব আর বাঁকা হরফে লেখা ওমো। শারাফ চোখ মেলে শক্ত হাতে রেলিং আঁকড়ে ধরল। কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বারান্দায় দাঁড়িয়ে নিজ দিকে তাকিয়ে ও। সর্বপূর্ব কোণের দেয়ালগুলো ঘেঁষে সকালের রোদ নিচের রাস্তায় পড়েছে, আর রাস্তায় তখন স্নিগ্ধতা আর অনু দাঁড়িয়ে কথা বলছে। অনু ছায়া দাঁড়ানো, হাতে 2-3টে বই আর স্নিগ্ধতার কোলে মোড়ানো লম্বা কাগজ, আরেক হাতে ছোট্টখাটো একটা ক্যানভাস। তবে ওর গায়ে রোদ পড়েছে। পরনের হালকা সবুজ রঙের জামাটার 2-1 জায়গায় থাকা ছোট্ট আয়নাগুলোতে রোদ প্রতিফলিত হচ্ছে। সে ঝলসানো রোশনির বিচ্ছুরণ যেন স্নিগ্ধতার চারপাশকে আরও বেশি আলোয় ভরিয়ে তুলেছে। স্নিগ্ধতা কথা বলতে বলতে এক হাত তুলে চোখে পড়া রোদ আটকালো, কিন্তু তার দুদণ্ড পরই থেমে গেল রোদ। নিজের শরীরের দিকে তাকালো স্নিগ্ধতা। পুরো শরীরে রোদ লেগেছে, কেবল ওর চোখ মুখ ব্যতীত। ঘাড় ঘুরিয়ে সূর্য বরাবর তাকালো ও।
ঠিক সে মুহূর্তেই সরে দাঁড়ালো সারাপ। স্নিগ্ধতার রোদের জন্য চোখ দ্রুততার সাথে বন্ধ করে নিল। পরে নিজ হাতে রোদ আড়াল করে চোখ খুলে দেখে দ্বিতীয় তলায় কোনটায় দাঁড়িয়ে সারাফ, পরনে মেরুন রঙের একটা শার্ট। সারাফ আবার রোদ আটকে দাঁড়ালো, প্যান্টের পকেট থেকে ফোন বের করে মেসেজ লিখলো। তোমাকে বিরক্ত করতে আসা রোদকে গর্বের সাথে বলে দাও তার আর তোমার মাঝে আপাতত আমি আছি। সো এই মুহূর্তে ওর উদ্দেশ্য সাধন সম্ভব না। মেসেজটা শুনে ক্যানভাসটা অনুর হাতে দিয়ে ফোন চেক করলো স্নিগ্ধতা, হেসে ফেললো ওটা পড়ে। তারপর জবাবে লিখলো, তোমাকে গর্বের সাথে জানাচ্ছি যে আপাতত তোমার আর আমার মাঝে আমার ক্লাস আছে। উপরে তাকিয়ে ফোনটা ব্যাগে রাখলো স্নিগ্ধতা, কিন্তু সেখানে নেই সারাফ। আশপাশ খুঁজতে দেখতে পায় সারাফ নিচে নেমে এসেছে। এগিয়ে গিয়ে অনুর দিকে তাকাতেই অনু হাঁটা লাগালো। স্নিগ্ধতা বলল, আগের দিন ভাইয়া অনেক রাতে ফিরেছিল, তোমাদের সাথে দেখা করতে না পেরে অনেক আফসোস করেছে। ক্লাস শেষ কখন তোমার? দেরি হবে 2টো নাগাদ। সারাফ জবাব দিল না। ওকে চুপ দেখে স্নিগ্ধতা কিছুটা দমে গেল। নিভু প্রায় স্বরে বলল, কেন বলো তো, কোনো সমস্যা হয়েছে? শোয়ের জন্য কিছুদিন ঢাকার বাইরে যেতে হচ্ছে, দুটোই গাড়ি। চোখ ছলছল করে উঠল স্নিগ্ধতার। সারাফ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল নিজের। এদিক ওদিক তাকিয়ে নিজেকে সংবরণের চেষ্টা করলো। স্নিগ্ধতা দিক ফিরে দেখে চোখ লাল হয়ে আছে ওরও। কিছু বলতে যাবে, তার আগে স্নিগ্ধতা নিজের গলার চেনটা হাতে ধরল। ঠোঁট জোড়ালো হাসি রেখে বলল, সাবধানে এসো। সারাফ ওর গালের দিকে হাত বাড়িয়েছিল। ঠিক তখনই ফোনে মেসেজ আসে স্নিগ্ধতার। ফোনের দিকে তাকায় দুজনেই। স্ক্রিনে অনুর মেসেজ, ম্যাম ক্লাসে ঢুকছেন? স্নিগ্ধতা সারাফকে কথা বাড়ানোর সুযোগ দিল না। গলায় দলা পাকিয়ে আসা নিজের কথাগুলো প্রকাশ করল না। জল ভরা চোখে দ্রুত ফিরো সারাফ, অপেক্ষায় থাকবো, কথাটা বলে দিল স্নিগ্ধতা। তারপর গলায় থাকা পেন্ডেন্টটা শক্ত করে ধরে ক্লাসের দিকে পা বাড়ালো। ওর শেষ কথাটার রীতিমতো ধারালো অস্ত্রের মতো আঘাত হানল সারাফের। দু হাতে মুঠ করে শক্ত হয়ে দাঁড়িয়ে স্নিগ্ধতার চলে যাওয়া দেখল। সময়ের সাথে কেমন দূরত্ব বাড়ছে দুজনার মধ্যে, আর এই দূরত্বের যেন ওর গল্পের সব ভয়াবহতা নিহিত। এই সাময়িক দূরে যাওয়াই যেন অনেক কিছুর মুখোমুখি করতে চলেছে ওকে, স্নিগ্ধতাকে, প্রত্যেককে। সন্ধ্যে 6টা। সমুদ্রের কোলে সূর্যাস্ত দেখতে কক্সবাজারের তীর জুড়ে মানুষের ভিড়। লাবণী পয়েন্টে উপস্থিত প্রত্যেকের চোখে মুখে আগ্রহ, উদ্দীপনা আর মুগ্ধতা। আর তাদের মাঝে চোখে না পড়ার মতো এক উদ্ভ্রান্ত মানুষ। তার গাঢ় নীল শার্টের গলার দিকের 3টে বোতাম খোলা, ভাঁজ দেওয়া বড় হাতা, জিন্স গিরার খানিকটা উপর অবধি গোটানো। এলোমেলো পায়ে সমুদ্রের দিকে এগোলো মানব। জল ভরা আবছা দৃষ্টিতে তাকিয়ে রইল ডুবতে চলা সূর্যের দিকে। সূর্য ক্রমশ জলের অতলে হারাতে নিচে নামছে, আর তার সাথে যেন আশপাশের ব্যস্ততা আরও বেড়ে যাচ্ছে। দৃষ্টিসীমা জুড়ে কেবল জল আর জল। দূরের জেলে নৌকা আর নিড়ে ফেরা পাখিগুলোর কেবল অবয়ব দেখা যায়। সেসব ছেড়ে যুবক তার মুঠোফোনের দিকে তাকালো। সেখানে আরেক অবয়বের ছুটে চলার ভিডিও। আবছা আলোতেও বোঝা যায় তার কোকড়ানো চুল, লং কামিজ আর জিন্স। নরওয়েজের ভাষায় কোনো এক ব্যাকগ্রাউন্ড মিউজিকে নিজের সাথে সূর্যাস্তের ভিডিও করেছে সে প্রফুল্ল রমণী। ছুটতে ছুটতে সেলফি স্টিকের ডগার ফোনে পুরো জায়গাটার দৃশ্য আটকেছে ওই 7 মিনিটের ভিডিওতে। যুবক নিজেও গুনগুনিয়ে সে গানটা গাইতে লাগলো। চোখ থেকে জল গড়ালো তার। চোখ বন্ধ রেখে মাথা নিচু করে চুপ করে রইল সে। সূর্যের আলো চোখে লাগছে, কাঁধে স্পর্শ অনুভব করে পাশে তাকায় ছেলেরা। জ্যাকেট পরিহিত অপর মানুষটি খুব শান্তভাবে বলল, পুরোটা না জানলেও কিছু খোঁজ লাগাতে পেরেছি সারাফ। সারাফ ঢোক গিলে গলা ভেজালো। ওর ভেজা চোখ দেখে উপস্থিত লোকটার ভেতরটাও বোধহয় হাহাকার করে উঠল। সে বলল, 2 দিন যাবতেই অদৃশ্য ছায়ার পেছনে পাগলের মতো ছুটছ তোমরা। 2 দিন না রৌনক ভাই, 3 বছর। রৌনক আরো অসহায় হয়ে পড়ল যেন। তারপরও নিজেকে সামলালো। সারাফের সামনে একটা ফাইলের মতো কিছু একটা তুলে ধরে বলল, নিজেকে সামলাও সারাফ। 3 বছর আগের অতীতকে নিয়ে নিজের বর্তমান আর ভবিষ্যৎটাকে শেষ করে দিও না।
ইউমো তোমার জীবনে মাত্র 4 মাস জুড়ে ছিল, পুরো জীবন পড়ে আছে তোমার সামনে। স্নিগ্ধতাকে নিয়ে সে জীবনটাকে সাজিয়ে নাও। অনেক সুন্দর একটা ভবিষ্যৎ ডিজার্ভ করো তুমি। সবটা সুন্দর হলে ভাগ্য এত নিষ্ঠুর হতো না। আবারও বলছি সারাপ, অতীত আঁকড়ে থেকো না। এখানে থেকে নিজেকে শুধু শুধু কষ্ট দিও না। আর অ্যাজ সুন অ্যাজ পসিবল ঢাকায় ফিরে যাও। ফিরবো ভাই, আজই ফিরবো। রনক দুবার ওর কাঁধ চাপড়ে চলে গেল ওখান থেকে। সারা ফাইলটা হাতে নিয়ে সেটার ওপর পাতায় হাত বোলালো। মোটামুটি অন্ধকার নেমেছে চারপাশে, তবে কভারের হাস্যোজ্জ্বল মুখের ছোট্ট ছবিটা দেখতে সমস্যা হচ্ছে না কোনো। ছবিটা দেখে সারাপের মনে প্রশান্তি অনুভব হলো হয়তোবা, কিন্তু ছবি থেকে হাত সরিয়ে নিতেই ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে লাগলো ওর। কভারের নিচে ইটালিক হরফে লেখা ডেথ সার্টিফিকেট অফ ইমো, এ নরওয়েজিয়ান ট্যুরিস্ট। ইমো নামক এক নরওয়েজিয়ানের পর্যটকের মৃত্যু সনদ। ফোন বেজে ওঠে সারাফের। ফোন তুলে সেদিকে তাকালো ও। এর 4 দিনে মা ব্যতীত প্রত্যেকের ফোন কল উপেক্ষা করলেও এই কল উপেক্ষা করার ক্ষমতা হলো না। কল রিসিভ করে সারাফ কানে ধরল ফোনটা। কল রিসিভ হতে দেখে দেয়ালে মাথা ঠেকিয়ে শ্বাস ফেলল স্নিগ্ধতা। চোখ বন্ধ করে বড় বড় স্বস্তির নিঃশ্বাস নিতে লাগলো প্রাণ ভরে। 2 দিন কোনোরূপ যোগাযোগ নেই মানুষটার সাথে, তবুও আজকে কল রিসিভ করে নীরব সারাফ। চোখের কোণে বয়ে জল গড়ালো স্নিগ্ধতার। চোখ মেলে মুখ দিয়ে শ্বাস ফেলে বলল, কেমন আছো সারাপ? তোমার থেকে দূরে। দুজনের নীরবতায় কয়েক মুহূর্ত কেটে গেল। আর কিছু বলল না কেউই। ফোনের ওপারে সমুদ্রের গর্জন শুনতে পেল স্নিগ্ধতা। ভেতরটা তৎক্ষণাৎ ধক করে উঠল ওর। সারাফ শান্তিশিষ্ট স্বরে বলল, এই যন্ত্রণাকে আমি আর দীর্ঘ হতে দেব না স্নিগ্ধতা। সব বিষাক্ততার ইতি টানবো চিরতরে। দ্রুতই ফিরছি তোমার কাছে। সারাফ কল কাটল। নিস্তব্ধ হয়ে ফোন বুকে আঁকড়ে ধরল স্নিগ্ধতা। কি করতে চলেছে সারাফ? সত্যিই কি তা যন্ত্রণার শেষ, বিষাক্ততার ইতি, নাকি নিকষতার শুরু? চোখ দিয়ে জল গড়াতেই যাচ্ছিল স্নিগ্ধতার। ঠিক সেই সময় কানে এলো টুকি। ভাইয়ের আকস্মাক এমন ডাক শুনে স্নিগ্ধতা চমকালো। অগ্নিলাও বাসাই। এমন সময় এভাবে ডাক লাগানোর কথা নয় সাইফের। চোখ মুখ মুছে মেঝে থেকে উঠে সোজা সাইফের ঘরে ছুট লাগাতে যাচ্ছিল ও, কিন্তু তার আগেই সাইফ ওর ঘরে চলে আসে। হাতে ফোন নিয়ে ও দ্রুত এগিয়ে আসলো স্নিগ্ধতার দিকে। বলল, তোকে এই মুহূর্তে একটা স্কেচ করতে হবে। স্নিগ্ধতা সাইফের পেছনে রুমের দরজায় তাকালো। সেখান থেকে কোনো এক ছায়াময়কে ছুটে বেরিয়ে গেল যেন। সাইফ তারা দেখিয়ে বলল, ফার্স্ট টুকি, ফার্স্ট। দ্রুততার সাথে ক্যানভাসের সামনে বসে যায় স্নিগ্ধতা। ফোন লাউড স্পিকারে দিয়ে ওর পাশে তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল সাইফ। ওপাশ থেকে একের পর এক বর্ণনা বলে চলেছে সে, আর পেন্সিল দিয়ে ক্যানভাসে হাত চালাচ্ছে স্নিগ্ধতা। বর্ণনা অনুযায়ী আঁকতে আঁকতে ছবিটার কপাল চোখ আঁকতে গিয়ে হাত থেমে আসলো স্নিগ্ধতার। আস্তে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো ভাইয়ের দিকে। বলল, ডক্টর নাজমুলকে অত্যাচারের পর তাকে যে ভ্যানওয়ালারা ভ্যানে করে পাঠানো হয়, সে ভ্যানওয়ালা খুনির চেহারা দেখেছে ও। কথাগুলো শুনেই হাত থেকে পেন্সিল পড়ে যায় স্নিগ্ধতার। সাইফ হুঁশি ফেরে। উত্তেজনায় ও ভুলে গিয়েছিল যে খুন শব্দটা ওর বোন নিতে পারে না। কথা ঘোরানোর জন্য তড়িঘড়ি করে বলল, টুকি, তুই আমি যা বলেছি ভুলে যা, তুই শুধু স্কেচটা। কথা শেষ হয়নি সাইফের। জ্ঞান হারিয়ে উঁচু টুলটা থেকে মেঝেতে পড়ে গেল স্নিগ্ধতা। ফোনের ওপাশ থেকে ভ্যানওয়ালা হ্যালো হ্যালো করছে। সাইফ সেকেন্ড দুয়েকের জন্য কিং কর্তব্য বিমূঢ় হয়ে থেকে হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। বোনকে 2 হাতে আগলে নিয়ে ডাকতে শুরু করলো। এর মাঝেই কানে এলো ফোনের ওপার থেকে লাউড স্পিকারে ভেসে আসে। ঝড় পরবর্তী প্রকৃতির মতো হুট করে শুনশান হয়ে গেল সবটা। ফোন কেটে গেছে। মাথার চুল উল্টে ধরে বোনের দিকে তাকালো সাইফ। কয়েক মুহূর্ত সময় নিয়ে আস্তে করে বলল, টুকি চোখ খোল। সুইচ দিতেই ঘরটায় হলুদ নিয়ন বাতি জ্বলে উঠল। সেই সাথে চমকে উঠল অগ্নিলাও। চোখ ঘুরিয়ে পুরো ঘরটা দেখে নিল সন্ধিহান দৃষ্টিতে। এ ঘরে আগেও অনেকবার এসেছে অগ্নিলা, তবে আজ প্রথমবার একাকী ঢুকেছে।
হলুদ লাইটে অগ্নিলার অনুভব হলো ঘর জুড়ে 6টি খুনের আসামির ঘ্রাণ। সেই কাঠের দাগ, সেগুলোতে আটকে রাখা মৃত জীবটির ছবি, পেপার কাটিং, এক এক তাকে অতি যত্নে সাজিয়ে রাখার মানুষ মরার হাতিয়ার, সুইচ থেকে শুরু করে নেল কাটার সব রকমের ছুরি, চাকু, এসিড ইস্ত্রি, ইলেকট্রিক শক সিস্টেম, ওয়াটার হিটার, ব্লেন্ডার, রক্ত লেগে থাকা পাথর। মোট কথা, কারো ওপর অত্যাচারের সর্বোচ্চ সীমা পার করে দেওয়ার সব রকমের উপকরণ, ভয়ানক মৃত্যু খেলার চিহ্ন। তবে সেসবে না, অগ্নিলার আগ্রহ তার শুরুতেই। ও আগেই অনুমান করেছিল এই মৃত্যু খেলার কারণ আদর্শ না উদ্দেশ্য। এবার শুধু সত্যিটা জানা চাই ওর। তাই সুযোগ বুঝে সবার চোখের আড়ালে চুপিসরে চলে এসেছে আজ। রুমে ঢুকে আগে সেই ওয়াইএস খোদাই করা কাঠের গোলাকার ওয়াল পিসের দিকে এগোলো অগ্নিলা। কয়েক দণ্ড তাকিয়ে থেকে সার কথা বোঝার চেষ্টা করলো ওটার। লাভ হয়নি। সে বর্ণ দুটো যেন পণ করেছে, ওর কাছে ধরা দেবে না। অগ্নিলা চোখ বন্ধ করে নিজেকে শক্ত করে নিল। এমন সুযোগ প্রতিদিন পাবে না ও। দ্রুততার সাথে পুরো ঘরটা ছেঁকে সত্যি খুঁজতে নেমে পড়ল এবারে। ধারালো বস্তুগুলোর আড়ালে খুঁজতে লাগলো তাদের আদি কথা। হঠাৎই একটা কাঠের সেলফে হাত পড়ে অগ্নিলার। ফাঁপা কাঠটা খট আওয়াজ করে ওঠে, তার সাথে মস্তিষ্ক খট শব্দ করে অর। এই তাকটা বাকিগুলোর মতো নিরেট কাঠের না, এটার ভেতরটা ফাঁপা। অগ্নিলা উবু হয়ে নিচ দিকে তাকালো। সত্যিই তাই, চারকোনা ফ্রেমে দেখেই বোঝা যাচ্ছে নিচ দিকে খোলা যায় তাকটার। অগ্নিলার বুকের ভেতরটা যেন হাতুড়ি পেটাতে শুরু করেছে। আস্তে ধীরে বসে গেল ও। পাশে তাকালো একবার। টেবিলে রাখা গ্লাসে স্বচ্ছ ডিস্টিল ওয়াটার চকচক করছে। কেমিক্যালের টেস্টি টিউব ধুয়ে রাখতে ব্যবহার হওয়া সর্বোচ্চ বিশুদ্ধ পানি। এক হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে ঢকঢক করে শেষ করলো পুরোটা। ভয় ভয় নিয়ে ডানে বামে টান লাগালো তাকের নিচটা। একটু জোরে ডান দিকে ধাক্কা লাগতেই সজোরে কিছু একটা মেঝেতে পড়ে যায়। হুড়মুড়িয়ে সরে যায় অগ্নিলা। ওর দরদর করে ঘাম বইতে শুরু করেছে। মেঝেতে পড়ে থাকা ডায়েরিটা দেখে কণ্ঠনালী আবারও শুকিয়ে উঠল ওর। ভেতরটা বলছে এখানে এই ডায়েরিতেই এই উপন্যাসের শুরু। বারবার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আশপাশ দেখে নিল ও। না, কেউ নেই, কারো থাকার কথাও না। নিজের কাজে বেরিয়েছে দ্বিতীয়জন। অগ্নিলা বুদ্ধিমত্তা জানান দিল এই ডায়েরিটাই সে রহস্যের পাতালপুরে সম্মুখে ছিল। এরপরও সেটা খুঁজে পায়নি ও। এতটাই মোহবিষ্ট হয়েছিল যে একজনের কথায় নিজের আন্দাজের কোথাও ভুলেছিল। বদ্ধ ধারণায় ছিল এসব খুন নেহাতি তাদের পাপের ফল, কারো উদ্দেশ্য না। দম নিল অগ্নিলা। আর নিজের মতো ভাববে না ও। এখান থেকেই সব জবাব কুড়োবে। ডায়েরিটা নিয়ে পাশের চেয়ারে বসে পড়ল ও। মোটা কাগজের পুরনো ডায়েরির কভারে ইংরেজিতে লেখা, আমি হ্যামলেটের অফেলিয়া হব না। সাথে এক সরুশীর ছবি, পিঠে কোকড়ানো চুল, হাতা কাটা ফ্রক। ছবিটা পুরনো বলে মনে হলেও নজর কাড়া ছিল মেয়েটার উজ্জ্বল চোখ জোড়া। অগ্নিলা অনেকক্ষণ তাকিয়ে রইল ওই চোখ জোড়ার দিকে। নিচে একটা তারিখ সমেত কয়েক লাইন লেখা ছিল, তবে তা পড়তে পারল না অগ্নিলা। কেবল ইংরেজিতে লেখা নামটা পড়ল, ইমো। কৌতূহল অগ্নিলার শিরদাঁড়ায় উষ্ণ স্রোত তৈরি করেছে যেন। অজ্ঞাত ভাষায় লেখা, সাথে ইউএসএ, নরওয়ে, ইস্তাম্বুল, সুইস সহ আরও কয়েক দেশের ভ্রমণের ছবি। কেবল তারিখগুলো পড়তে পারছিল অগ্নিলা। খুব বেশি সময় ওর হাতে নেই, তাই ডায়েরির পাতাটা উল্টিয়ে যাচ্ছিল কিছু তৎক্ষণাৎ খুঁজে পাবার উদ্দেশ্যে। দেখতে দেখতেই হঠাৎ হ্যাভার্ডের দুটো ছবি সামনে চলে আসে ওর। দৃষ্টি প্রসারিত হলো অগ্নিলার। স্বাভাবিকভাবেই সেখানকার লেখাগুলোও পড়তে পারল না, কিন্তু আরও একবার পাতা উল্টাতেই ওর পুরো শরীর ঝাঁকি দিয়ে উঠল। এক যুবকের সাদা কালো ছবি, ডান হাতের বৃদ্ধাঙ্গুল আর শাহাদাত আঙ্গুল দিয়ে কপাল ধরার ভঙ্গিমায় বসে সে নিজ দিকে তাকিয়ে হাসছে। ছবিটার নিচে জেল পেন দিয়ে বাংলায় লেখা, আমি তোমাকে ভালোবাসি ইয়াকিন। অগ্নিলার চোখ ভরে উঠল। আপনা আপনি কপালায় হাত চলে গেছে। সব কিছু এলোমেলো লাগছে, সব কিছু যেন আবছা লাগছে। কে এই ইমো? শারাফকে ভালোবাসি কেন লিখেছে? ম্যাসাচুসেটসে থাকতে শারাফ কি ওর সাথে কোনো সম্পর্কে জড়িয়েছিল?
নাকি অন্য কিছু? অগ্নিলা দ্রুত পাতা উল্টায়। ডায়েরিতে আর বাংলার অস্তিত্ব নেই, সব অন্য ভাষায় লেখা। মোবাইলে ট্রান্সলেশনের সময় ওর হাতে নেই। ডায়েরির বাকি পাতাগুলো দেখে নিতে আবারও পাতা উল্টাতে যাবে, কেউ আকস্মাৎ হাত ধরে ফেলে অগ্নিলার। আর তখনই ওর হাত থেকে শব্দ করে পড়ে যায় ডায়েরিটা। কম্পমান দেহটার নড়চড়ের ক্ষমতা হারিয়ে ফেলে যেন। তারপরও ঘাড় ঘুরিয়ে পাশে তাকায় অগ্নিলা। পাশের ব্যক্তিটি ওর এক হাত ধরে রেখে উবু হয়ে আরেক হাতে ডায়েরিটা তুলল। অগ্নিলা বিস্ফোরিত চোখে তাকিয়ে সে এক হাতে ডায়েরি নেড়ে ময়লা সরালো। তারপর অগ্নিলার দিকে তাকিয়ে অতি শান্তভাবে বলল, মনোবিজ্ঞানের প্রফেসর, তুমি আন্দাজ করনি এটা আমার দুর্বলতা? তারপরও এটাতে হাত দিলে কেন তুমি? জবাব দাও নীলা ম্যাডাম, চুপ থেকো না। এই ডায়েরি আমার হাতে থাকা মানে আমার অন্য রূপ। আশা করি বুঝতে পারছো তুমি। তার আগে তুমি জবাব দাও। যদি না বলি? দোহাই লাগে তোমার, সত্যি বলো প্লিজ। এই দুর্বিষহ জীবন আমি আর নিতে পারছি না। সাইফের অমন বিভ্রান্ত রূপ আমি আর মানতে পারছি না। আমার কষ্ট হয় ওকে ওভাবে দেখলে, সহ্য করতে পারি না। আর তার উদ্ভ্রান্তির জন্য যা আমি সয়েছি সেটা তার মূল্যায়ন কে দেবে নীলা ম্যাডাম?